নিকষ কালো আধারের চাদরে মোড়া পৃথিবী, আকাশে থালার ন্যায় চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছে ধরণীতে। দোলনায় বসে এক দৃষ্টিতে দূর আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে আছি। মনটা প্রচণ্ড খারাপ, কিছুই ভালো লাগছে না। রাত আনুমানিক 2টার মতো হবে, কিন্তু আমার চোখে ঘুম নেই। চোখের সামনে ভেসে আসছে ইভান ভাইয়ের রক্তিম চেহারা, তার বলা কথাগুলো। মানুষটা বড্ড পাষাণ, আমায় কষ্ট দেওয়ার বেলায় তিনি যেন সদা প্রস্তুত। মানুষটা আমায় এতটা অপছন্দ করে কেন? আমি কি তার বাড়া ভাতে ঠাঁই ফেলেছি? মোটেও না। তাহলে কেন তার আমার সাথে এত শত্রুতা? আমি ভাবনা শহরে বিচরণ করছি, এমন সময় পাশে কেউ বসলো। কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকিয়ে দেখি আদ্র ভাই। তিনি এত রাতে ঘুমাননি নাকি? আদ্র ভাই, আপনি এত রাতে এখানে কি করছেন? ঘুমাননি? তার আগে বল, এত রাতে তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই। ঘুম না আসার কারণ? মন ভালো নেই। আমার কাছে তোর মন ভালো করার জিনিস আছে, দেখবি? দেখাও। আদ্র ভাই পকেট থেকে কয়েক প্যাকেট কিটক্যাট বের করলো। কিটক্যাট দেখতেই আমার চোখগুলো চকচক করে উঠলো। কিটক্যাট আমার সবচেয়ে পছন্দের চকলেট। আদ্র ভাইয়ার গাল টেনে দিয়ে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। আদ্র ভাইয়া মুচকি হেসে বলল, থ্যাঙ্কসের দরকার নাই, সবসময় হাসি খুশি থাকবি, এতেই আমি খুশি। আমি কিটক্যাটের এক প্যাকেট খুলে মুখে দিলাম। আদ্র ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, জানিস রোদ, তোকে না হাসি খুশি রূপেই মানায়। মন খারাপ করলে তোকে বড্ড বিচ্ছিরি দেখায়। আকাশে যেমন কালো মেঘের আনাগোনা মানায় না, তেমনি তোর মুখেও মন খারাপ মানায় না। কখনো মন খারাপ করবি না। তোর মন খারাপে কারো মনে দহন সৃষ্টি হয়, তার দম বন্ধ লাগে, একটুও ভাল লাগে না তার। আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কে এসে? খুঁজে দেখ, পেয়ে যাবে। আমারও তো সময় নেই কাউকে খোঁজার। যার ইচ্ছা হবে সে নিজে এসে দেখা দিয়ে যাবে। কিন্তু সে যে ভয় পায় তোর সামনে আসতে। তোর সামনে এলে তার পুরো সত্তা এলোমেলো হয়ে যায়, তার নিজেকে পাগল পাগল লাগে। সেই ভয়ে তো সে তোর কাছে আসে না। সে তো একটা ভিতুর ডিম। ঠিকই বলেছিস, সে সত্যি ভিতর ডিম। এভাবেই দুজন গল্প করছি। আদ্র ভাই মজার মজার এক একটা কথা বলছেন, আর আমি খিলখিল করে হেসে চলেছি। আদ্র ভাইয়ের মুখেও লেগে আছে অমায়িক হাসি, তবে তার হাসি আমার মতো খিলখিল হাসি না। সে মুচকি হাসছে। আদ্র ভাইয়া মানুষটা সবসময় হাস্যোজ্জ্বল, তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। আর সে সবসময় মানুষকে হাসাতে ভালোবাসে। কারো মন খারাপ থাকলে এমন এমন কথা বলবে যে সে হাসতে বাধ্য হবে। তার এই গুণটা আমার অনেক ভালো লাগে। তার বউ হয়ে যে আসবে সে নিশ্চিত খুবই ভাগ্যবতী হবে। ভাইয়ার সাথে অনেকক্ষণ গল্প করলাম। এখন মনটা একদম ফ্রেশ। একটু আগের মন খারাপ যেন কোথায় উধাও হয়ে গিয়েছে। মন ভালো করার ঔষধের কাছে থাকলে কি আর মন খারাপ থাকে? ভাইয়া হাত ঘড়ি দেখে বলল, দেখ, গল্প করতে করতে প্রায় 3টার মতো বেজে গেছে। যা গিয়ে ঘুমিয়ে পড়, না হয় চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে, তখন পেতনির মতো লাগবে। আজু ভাই। আরে মজা করলাম, যা ঘুমিয়ে পড়, না হয় শরীর খারাপ করবে। হ্যাঁ, তুমিও যাও। তোকে আমার কথা ভাবতে হবে না, তুই যা। আমি নিচে চলে এলাম। আসার আগে তাকিয়ে দেখি ভাইয়া আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা এখন একদম ফুরফুরে। বিছানায় গা লাগাতেই ঘুমের দেশে পাড়ি জমালাম। নতুন দিনের সূচনা। ফুরফুরে মন নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। স্নিগ্ধ সকালটা খুবই সুন্দর লাগছে। গেটের দিকে চোখ যেতেই চোখ ফিরিয়ে নিলাম। ইভান ভাই দাঁড়িয়ে আছে সেখানে। খারাপ মানুষটার দিকে তাকাবো না, সে আমাকে আঘাত করেছে, তার দিকে একটুও তাকাবো না। মুখ ভেঙচে কেটে চলে এলাম রুমে। রেডি হয়ে নিচে নেমে দেখি আদ্র ভাই আর রুদ্র ভাই বসে কথা বলছে। আদ্র ভাইকে দেখে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য বের হলাম। ইভান ভাইকে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেলাম। পিছন দিকে না তাকিয়েই বুঝতে পারছি সে আমার দিকে তাকিয়ে আছে। তাকে থাকলে থাকুক, তো এতে আমার কি? রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ইভান ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। বজ্জাত লোক একটা। আজকে সবাই অভ্র ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে, কিন্তু ইভান ভাই আমাকে আর ইভাকে বসিয়ে রেখেছে। পড়া শেষ না হলে যেতে দেবে না। আর এদিকে আমার পড়ার লক্ষণই নেই কোনো। হাজার চেষ্টা করেও কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে পারছি না। ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মারি। ইভান ভাইয়ের দিকে তাকিয়ে করুণ স্বরে বললাম, ইভান ভাই প্লিজ যেতে দিন না, কালকে শিওর পড়া কমপ্লিট করে আসবো। কোনো বাহানা শুনতে চায় না, পড়া শেষ করে যেদিকে ইচ্ছে যা। আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, আমি তোদের মতো যাওয়ার জন্য পাগল হয়েছি? মনে হচ্ছে আমার ভাইয়ের জন্য মেয়ে না,
তোদের জন্য ছেলে দেখতে যাচ্ছে। তার কথা শুনে আর কিছু বললাম না। এই লোক নিজেও যাবে না আর আমাদেরও যেতে দেবে না। পশ্চাৎ লোক একটা। এক ধ্যানে পড়ার দিকে তাকিয়ে আছি। দেখি পড়া মুখস্থ হয় কিনা। দীর্ঘ 1 ঘন্টা পর পড়া কমপ্লিট হলো। মাঝে রোশনি দুবার ডেকে গেছে, কিন্তু ইভান ভাইয়ের মন একটুও গলেনি। পড়া শেষ করে স্টাডি রুম থেকে বেরিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। আমি, ইভা আর ইভান ভাই বাদে কেউ নেই। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। কি আর করার, মন খারাপ করে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি আদ্র ভাই। তারও তো যাওয়ার কথা ছিল। তুমি যাওনি? না, কেন? আমি চলে গেলে তুই যে একা হয়ে যেতি, মন খারাপ হয়ে যেত তোর, তাই ভাবলাম থেকে যাই। অনেক ভালো করেছো। সত্যিই মনটা খারাপ ছিল, কিন্তু তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেছে। তাহলে কি আমি তোর মন ভালো করার ঔষধ? আমি হেসে দিয়ে বললাম, তুমি তো সবার মন ভালো করার ঔষধ। আদ্র ভাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। দুজন মিলে গল্প জুড়ে দিলাম। আদ্র ভাইয়ের সাথে থাকলে মুখে সর্বদাই হাসি লেগে থাকে। আমাদের কথা বলার মাঝে ইভা আর শুভ ভাই ছাদে এলো। শুভ ভাইকে দেখে ভ্রু কুচকে ফেললাম। এই মহাশয় যায়নি কেন? শুভ ভাই, তুমি এখানে? তুমিও যাওনি? এখানে থাকবো না তো কোথায় থাকবো? না জানি, তুই তো জানিস আমার এইসব ভালো লাগে না। আমি আমার রুমেই পড়ছিলাম, পড়তে পড়তে মাথা ধরে গিয়েছে, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। ভালোই করেছো যাওনি। এখন আমরা সবাই মিলে আড্ডা দেব। পাগলি মেয়ে, এইটুকুতেই এত আনন্দ? 4 জন মিলে আড্ডা দিচ্ছি। আড্ডার মাঝে মাঝে গেটের দিকে তাকাচ্ছি, কিন্তু লাট সাহেবের আসার নাম নেই। না আসুক সে, তাকে লাগবেও না আমাদের আড্ডায়। তবুও বেহায় মন তার আসার অপেক্ষায় প্রহর গুনছে। শুভ ভাইয়ের মাথা ধরেছে, তাই কফি বানাতে নিচে নামলাম। এক মনে কফি বানাচ্ছি। আজকে সেদিনের মতো বেখেয়ালি হলে চলবে না। কফি নিয়ে যাওয়ার সময় দেখি ইভান সাহেব দোতলার বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মুখে লেগে আছে অমায়িক হাসি। দেখে মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। সত্যি কি তার গার্লফ্রেন্ড আছে? থাকলে থাকবে, তাতে আমার কি? সত্যি কি আমার কিছু না? হয়তো না। মনকে বোঝালাম সে আমার ভাইয়া, শুধুই ভাইয়া। কফি নিয়ে ছাদে চলে এলাম। সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে এলাম। বেলকনিতে দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম ইভান ভাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হয়তো কোথাও যাবে। মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। এক মুখ পানি এনে তার গায়ে ফেলে দিলাম। উনি তাকানোর আগেই নিচে বসে পড়লাম, যেন আমাকে দেখতে না পায়। উনি আমাকে যেতে দেয়নি, আমিও ওনাকে যেতে দেব না, হিসাব বরাবর। নিচ থেকে চিৎকার ভেসে এলো, রোদের বাচ্চা! বাড়িতে খুশির আমেজ। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। পুরো বাড়িতে আনন্দের ধুম। আমিও অনেক খুশি। এই উসিলায় কয়েকদিন পড়া থেকে ছুটি, কি মজা। কিন্তু আমার খুশিকে নিমিষে মাটি করার জন্য জমরূপে আগমন হলো ইভান ভাইয়ার। এখন ওনাকে দেখলেই কেন যেন সহ্য হচ্ছে না। মনে হচ্ছে গুলি মেরে তার খুলিটাই উড়িয়ে দিই। একটু আগে তার উপর পানি ফেলার অপরাধে আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিলেন। নির্দয় পাষাণ লোক একটা। তার থেকে নজর সরিয়ে মনোযোগ দিলাম বড়দের কথায়। আজকে যেই মেয়েকে দেখতে গিয়েছে তাকে সবার পছন্দ হয়েছে। হবু ভাবির নাম হচ্ছে প্রিয়ম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বড় আম্মু ছবি দেখিয়েছে, ভাইয়ার সাথে তাকে খুব সুন্দর মানাবে। আম্মুরা সবাই বসে পড়েছে প্ল্যানিং করতে। আমরাও কাজিনরা বসে পড়লাম প্ল্যানিং করতে। কে কি পড়বে, কোন ফাংশনে কেমন সাজ দেবে, কে কোন গানে নাচ দেবে, এই নিয়ে আমাদের গবেষণা। সবাই অব্র ভাইকে খোঁজাচ্ছে। বেচারা আমাদের ঝালায় টিকতে না পেরে উঠে যেতে যেতে বলল, তোদের মতো হারামি এই দুনিয়া আর নেই। আমরা সবাই তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিলাম। আবার শুরু হয়ে গেল আমাদের প্ল্যানিং। সপ্তাহ খানেক পর ভাইয়ার বিয়ে। আজকে সবাই বিয়ের শপিং করতে যাব। আমিও তৈরি হচ্ছি। তৈরি হয়ে নিচে নেমে দেখি সবাই আছে, তবে ইভা আর ঈশিতা আপু মিসিং। আমাকে বলা হলো তাদের ডেকে নিয়ে আসার জন্য। ওদের দেখে মনে হচ্ছে অপ্র ভাইয়ার না, বরং ওদের বিয়ে শপিং করা হবে। সবাই নিচে নামতেই বেরিয়ে পড়লাম। ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। হঠাৎ আমার থেকে একটু দূরে চোখ পড়লো। অব্র ভাই আর হবু ভাবি হেসে হেসে কথা বলছে আর জিনিস পছন্দ করছে। অব্র ভাই ভাবিকে শাড়ি দেখাচ্ছে। কোথা থেকে রুদ্র ভাই এসে বলল, ভাইয়া, তোমার এক্স টিনা নাকি টিনের দিব্যা আমাকে ফোন দিয়ে জ্বালাচ্ছে। তুমি নাকি তার সাথে কথা বলছো না। সে দুঃখে বেচারি কেঁদে কেটে যমুনা নদী বানিয়ে ফেলেছে।
ভাবি ভাইয়ার দিকে রাগি চোখে তাকালো। ভাইয়া অসহায় চোখে তাকিয়ে আছে, পারছে না রুদ্র ভাইকে মেরে উগানটা পাঠিয়ে দেয়। ভাবি রাগ করে সেখান থেকে চলে গেল। রুদ্র ভাইয়া দাঁত কিলিয়ে হাসছে। অব্র ভাই চোখ রাঙিয়ে বলল, তোর মতো ভাই থাকলে শত্রুর দরকার নেই, সংসার শুরুর আগে শেষ করে দিলি। অব্র ভাইয়া ভাবির পিছু ছুটলেন। ভাইয়া ভাবিকে বোঝাচ্ছে, তবে সে মানতে নারাজ। আমরা সবাই দাঁড়িয়ে ভাইয়ার করুণ অবস্থা দেখছি আর মিটিমিটি হাসছি। রুদ্র ভাইয়া এগিয়ে গিয়ে বলল, এই বলে রুদ্র ভাইয়া কেটে পড়ল। ভাবি লজ্জা পেয়েছে। অব্র ভাইয়া বললেন, দেখলে, আমি বলেছিলাম না আমি পিওর সিঙ্গেল, তুমি আমায় বিশ্বাস করনি, এখন আমি তোমার সাথে রাগ করব। আমি কি জানতাম নাকি? সরি, প্রথমবার ভুল হয়েছে, মাফ করে দিন। আর কখনো আপনাকে অবিশ্বাস করব না। দুজনের মাঝে মান অভিমান শেষ। দুজন হাতে হাত রেখে হাঁটছে আর এক একটা জিনিস দেখছে। আমি দাঁড়িয়ে তাদের দেখছি। পাশ থেকে কেউ বলে উঠল, এই এভাবে ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখছিলাম। আদ্র ভাই ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কাদের? অব্র ভাই আর ভাবিকে। দুজনকে কি সুন্দর মানিয়েছে দেখো। হ্যাঁ, দুজনকে সুন্দর লাগছে, কিন্তু তুই তোর শপিং বাদ দিয়ে ওদের দেখলে হবে? নিজের জন্য তো কিছু দেখতে হবে। আমি মন খারাপ করে বললাম, আমার কিছুই পছন্দ হচ্ছে না। আয় আমার সাথে। আদ্র ভাই হাত ধরে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। অন্য পাশে নিয়ে এলো। খুঁজে খুঁজে একটা লেহেঙ্গা হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখ পছন্দ হয় কিনা। লেহেঙ্গাটা খুবই সুন্দর। আদ্র ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কেনাকাটা শেষে সবাই রেস্টুরেন্টে এসেছি। খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরবো। আমরা সবাই অর্ডার করে বসে আছি। খাবার আসতে একটু সময় লাগবে। সবাই গল্প করছি, এমন সময় একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ইভান! ইভান ভাই কারো কণ্ঠে নিজের নাম শুনে উঠে দাঁড়ালেন। একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরলো। আমরা সবাই অবাক অবাক চোখে তাকিয়ে আছি তাদের দিকে। তুই কেমন আছিস? দেশে ফিরলি কবে? আমাদের একটা ফোনও দিলি না। বন্ধুরা পর হয়ে গিয়েছি, তাই না? আরে না, তেমন কিছু না রে, ব্যস্ত ছিলাম, তাই তোদের সাথে যোগাযোগ করা হয়নি। ইভান ভাই তার বান্ধবীকে নিয়ে কথা বলার জন্য দূরে গেলেন। আমার দৃষ্টি তাদের দিকে। দুজন হেসে হেসে কথা বলছে। মুখ ঘুরিয়ে নিলাম। খাবার আসতেই খেয়ে সবাই বাড়ি চলে এলাম। তবে এখনও আমার চোখে তাদের দৃশ্য ভাসছে। মেয়েটা কিভাবে ইভান ভাইকে জড়িয়ে রেখেছিল? মেয়েটা কি শুধুই তার বন্ধু, নাকি অন্য কিছু? মাথায় সব আজাইরা চিন্তা। হোক মেয়েটা যে কেউ, আমার তাতে কি? ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। এপাশ ওপাশ করছি, কিছুই ভালো লাগছে না। উঠে বেলকনিতে হাঁটাচলা করছি, তবুও ভালো লাগছে না। ভাবলাম ছাদে যাব। যেই ভাবা সেই কাজ। ছাদে উঠে দেখি কে যেন দাঁড়িয়ে আছে, ফোনে ওপাশে কথা বলছে। মৃদু হাসির শব্দ ভেসে আসছে। এগিয়ে গিয়ে দেখি ইভান ভাই। আমাকে দেখে হাসি থামিয়ে দিলেন। মুহূর্তেই তার হাসি মাখা মুখ গম্ভীর হয়ে গেল। ফোন কেটে পকেটে রেখে জিজ্ঞেস করলেন, ওই এত রাতে এখানে কি? ঘুম আসছিল না তাই। অতঃপর দুজনেই নিশ্চুপ। কারো মুখেই কোনো কথা নেই। নীরবে কেটে গেল কিছু প্রহর। একটা প্রশ্ন করবো ইভান ভাই? কি প্রশ্ন? অনেকক্ষণ যার সাথে হেসে হেসে কথা বলছিলেন, সে কে? আপনার গার্লফ্রেন্ড? ইভান ভাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছে চোর ধরা পড়ে গেছে। ধমক দিয়ে বলল, ফালতু কথা বাদ দিয়ে রুমে যেয়ে ঘুমা। তার ধমকে কেঁপে উঠলাম। চোখ টলমল করছে। একটু হলেই চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। চলে এলাম রুমে। ইভান ভাই আমার সাথে এভাবে কথা বলতে পারলেন? নির্দয় পাষাণ লোক তিনি। ভুলটা আমারই। আমি কেন তার সাথে কথা বলতে গিয়েছিলাম? চোখ বেয়ে পানি পড়ছে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। বাড়ি ভর্তি লোকজন। প্রায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। কাল বাদে পরশু অব্র ভাইয়ের বিয়ে। আজকে হলুদের অনুষ্ঠান। সবাই হলুদ আর সবুজের মিশ্রণে শাড়ি পরেছে। আমার পরনেও সেম শাড়ি, সাথে অল্প বিস্তর সাজ। একটু পরেই ভাইয়াকে হলুদ লাগানো হবে। সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। অব্র ভাইয়াকে এনে সবার সামনে বসানো হলো। বাড়ির বড়রা সবাই আগে হলুদ দিয়েছে। এখন আমাদের ছোটদের পালা। যে যতটা পারছে হলুদ মাখাচ্ছে। ভাইয়াকে পুরো হলুদে মাখামাখি করে ফেলেছে। আমি একটুখানি হলুদ নিয়ে ইভার গালে লাগিয়ে দিলাম। ও আমাকে লাগাতে গেলেই দিলাম এক দৌড়। ইভা পেছনে আসছে। দৌড়তে দৌড়তে স্লিপ কেটে পড়ে যেতে নেব,
তার আগে হাত ধরে কেউ বাঁচিয়ে নিল। আদ্র ভাই রাগী কণ্ঠে বললেন, এই এত দৌড়াদৌড়ি কিসের? হলুদ খেলছিস ভালো কথা, পরে গিয়ে ব্যথা পেলে কি হবে? আদ্র ভাইয়ের রাগী কণ্ঠে মুখটা চুপসে গেল। চলে আসতে নেব এমন সময় হাত ধরে আটকে দিলেন। আদ্র ভাই কথা বলছিল কারোর সাথে, তাকে বিদায় দিয়ে সামনাসামনি দাঁড়ালেন। মন খারাপ করে না শোনা, আমি ওভাবে বলতে চাইনি। তোকে পড়ে যেতে দেখে ভাল লাগে না, মাথায় ঠিক ছিল না। পড়ে গিয়ে ব্যথা পেলে কার কষ্ট হতো? আমার না তোর। সরি ওভাবে বলার জন্য, রাগ করে না। মজা কর ঠিক আছে, তবে সাবধানে। আমি তখনও চুপসে যাওয়া মুখে দাঁড়িয়ে আছি। আদ্র ভাই ফের বললেন, এখন কি আমি কানে ধরে সরি বলবো? তাহলে তুই খুশি হবি? যদি তাতেই খুশি হস তাহলে আমি কানে ধরতেও রাজি আছি। আদ্র ভাই কান ধরতে যাবে তার আগেই তড়িঘড়ি করে তাকে আটকে দিলাম। তোমার কান ধরা লাগবে না, এই যে দেখো আমি হাসছি বলে হেসে দিলাম। না হয় তিনি সত্যি সত্যিই কান ধরবে। আদ্র ভাই গাল টেনে দিয়ে বলল, এভাবেই সবসময় হাসি খুশি থাকবি। গোমরা মুখে তোকে একটুও মানায় না, কেমন যেন পেতনি পেতনি লাগে। আর হাসলে কেমন লাগে? আদ্র ভাই বিড়বিড় করে বললেন, আমার রৌদ্রময়ী। ঠিকভাবে শুনতে না পেয়ে জিজ্ঞেস করলাম, মানে? কিছু না, তুই না হলুদ খেলছিলি, যা গিয়ে হলুদ খেল। আমার হাতে যে হলুদ ছিল সেটা এতক্ষণ খেয়ালই ছিল না। খেয়াল হতেই মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। হাত বাড়িয়ে আদ্র ভাইয়ের গালে হলুদ লাগিয়ে দিলাম এক ভৌ দৌড়। আদ্র ভাই পেছন থেকে চেঁচিয়ে বললেন, সাবধানে, না হয় পড়ে যাবি। আরে পাগলে মেয়ে। উৎসব মুখর পরিবেশ, চারপাশ কৃত্রিম আলোয় আলোকিত। বাগানের একপাশে চলছে হই হুল্লোড়, মেয়েরা হাতে মেহেদি পড়ছে, সাথে চলছে নাচ গান। আমরা সবাই মিলে প্ল্যান করেছি ইয়ে লড়কা হায় আল্লাহ গানে গ্রুপ ডান্স দেব। সবাই প্রস্তুতি নিচ্ছে। আমি আর আদ্র ভাই, রোশনি আর ইভান ভাই, ইভা আর রুদ্র ভাই, শুভ ভাই আর ঈশিতা আপু। শুভ ভাই প্রথমে রাজি ছিলেন না, সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছেন। খুব সুন্দরভাবে আমরা আমাদের পারফরমেন্স শেষ করলাম। আশপাশে সবাই বলছে খুব ভালো হয়েছে, অনেকে তো সিটি বাজাচ্ছে। নাচ শেষে ধপাস করে চেয়ারে বসে পড়লাম, হাঁপিয়ে গিয়েছি। এখন ইভা আর ঈশিতা আপু দুজন মিলে নাচ করছে। ওদের দুজনের এনার্জি আছে বলতে হবে। আমি বসে বসে ওদের দেখছি, আচমকা চোখ গিয়ে পড়লো আসান মানুষটার ওপর। সেদিন ওভাবে বলার পর সে একবার আমাকে সরি বলেনি, এমনকি আমার সাথে একবার কথাও বলেনি। না বলুক, তাতে আমার কি যায় আসে। মুখ ঘুরে অন্যদিকে তাকালাম। নাচ গান শেষ হতে হতে প্রায় রাত 12টার মতো বেজে গিয়েছে, কিন্তু আমি, ইভা, রোশনি আর ঈশিতা আপু কারোরই মেহেদি পরা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলাম। ঈশিতা আপু দুজন ফ্রেন্ড এসেছে, তারা মেহেদি পরাতে পারে। তারা আমাদের মেহেদি পড়াচ্ছে আর আমরা গল্প করছি। মেহেদি পড়তে পড়তে রাতের 2টোর মতো বেজে গেল। সবাই যার যার রুমে চলে এলাম, ঘুমোতে হবে। একটা সময় বাচ্চাদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি সবে 6টা। ফ্রেশ হয়ে নিচে নামতেই অবাক হলাম, ড্রয়িং রুমে পা ফেরার জায়গা নেই, মানুষে ভরপুর। বিয়ে বাড়ি বলে কথা, মানুষ তো থাকবেই। নিচে নামবো তার আগে আদ্র ভাই এসে বলল, রুমে যা, নিচে অনেক মানুষ, সেখানে যেয়ে তোর কোনো কাজ নাই। তোর খাবার আমি তোর রুমে দিয়ে আসবো। রুমে চলে এলাম। একটু পরেই ইভা, রোশনি আর ঈশিতা আপু সবাই আমার রুমে হামলা করলো। আদ্র ভাই খাবার নিয়ে এলেন, খেতে খেতে সবাই অনেক গল্প করলাম। তারপর সবাই ব্যস্ত হয়ে পড়লো সাজগোজে। আমিও শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছি। বিছানায় আদ্র ভাইয়ের পছন্দ করে দেওয়া লেহেঙ্গা, গোল্ডেন কালারের লেহেঙ্গাটা অনেক সুন্দর লাগছে। সাজগোজ শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু পরে ইভা এসে বলল, বনু চল, নিচে সবাই ডাকছে। আমার দিকে ভালো করে তাকিয়ে বলল, পেতনি তোকে এত সুন্দর লাগছে কেন? দেখিস আজ অভ্র ভাইয়ের সাথে সাথে তোর বিয়ে না হলেই হয়। উল্টোপাল্টা কথা বললে থাপ্পড় খাবি, শয়তান মেয়ে। নিচে নেমে দেখি সবাই রেডি, অনেকে গাড়িতে উঠে পড়েছে। অভ্র ভাইয়ের গাড়িতে আমি, ঈশিতা আপু, ইভা, অভ্র ভাই আর আদ্র ভাই। আদ্র ভাই গাড়ি ড্রাইভ করছে। ঈশিতা আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, ম্যাচিং ম্যাচিং ব্যাপার কি বনু? কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। সামনে তাকা, তাহলেই বুঝতে পারবি। সামনে তো আদ্র ভাই গাড়ি ড্রাইভ করছে। তার শেরওয়ানির কালার আর তোর লেহেঙ্গার কালার সেম সেম। সামনে তাকিয়ে দেখি সত্যিই আদ্র ভাইয়ের পরনে গোল্ডেন কালারের শেরওয়ানি, আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং। সেম হতেই পারে, স্বাভাবিক,
এতেই ভাবে বলার কি আছে? বলবি, তোকে কিছু বলাই বেকার। অবশেষে আমরা হবু ভাবিদের বাড়িতে পৌঁছলাম। গেটে অনেক তর্ক বিতর্ক হওয়ার পর আমরা ভেতরে ঢুকলাম। ভাইয়াকে নিয়ে স্টেজে বসানো হয়েছে। আমরা সবাই আমাদের মতো এদিক ওদিক ঘুরছি। হঠাৎ খেয়াল হলো ইভান ভাইকে অনেকগুলো মেয়ে ঘিরে ধরেছে। তিনি সবার সাথে হেসে হেসে কথা বলছেন। কই, আমার সাথে তো কখনো এভাবে হেসে হেসে কথা বলে না। ভেঙচি কেটে সেখান থেকে চলে এলাম। ভাইয়া ভাবির বিয়ে কমপ্লিট। আমরা বসে গল্প করছি। কোথা থেকে রুদ্র ভাই এসে বলল, রোদ ভাইয়া, জুতোগুলো রাখো। তুমি ভাইয়ার জুতো পেলে কোথায়? এগুলো না ভাবির বোনেরা নিয়ে গিয়েছিল। আমাদের সামনে দিয়ে আমাদের ভাইয়ের জুতা নিয়ে যাবে, এটা সম্ভব? কখনোই না। তুই জুতাগুলো লুকা। কি করব কিছুই বুঝতে পারছি না। লুকাবো কোথায়? ঈশিতা আপু বলল, ওয়েট, কোথা থেকে স্কচ টেপ এনে লেহেঙ্গা উঠিয়ে দুই পায়ে দুই জুতা আটকে দিল। লেহেঙ্গা ঠিক করে দিয়ে বলল, এবার ঠিক আছে। পাশ থেকে রোশনি বলল, আমরা স্টেজের পাশে এসে দাঁড়ালাম। ভাবির বোনেরা কিছু একটা খুঁজছে। রুদ্র ভাই বললেন, কি খুঁজছেন বেয়ান? আমাদের বলেন, আমরা একটু খুঁজি। মেয়েগুলো কিছু বলল না। রুদ্র ভাই আবার বলল, খুঁজে লাভ নেই বেয়ান, পাবেন না। তাও তারা খুঁজে চলেছে। বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। অভ্র ভাইয়া স্টেজ থেকে নেমে বলল, আমার জুতা কোথায়? আমি লেহেঙ্গা উপরে তুলে বললাম, এখানে। সবাই তাকিয়ে হেসে দিল। অনেকে আমাদের বুদ্ধির প্রশংসা করলো। ভাবির বোনেরা মন খারাপ করে আছে। অভ্র ভাই তাদের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে মন খারাপ করতে না করলো। সবাই একসাথে ভাইয়াকে বলল, সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভাবি কান্না করছে। ভাইয়া তাকে বুকে টেনে জড়িয়ে নিলেন। ভাবি কান্না করছে আর ভাইয়া তাকে সান্ত্বনা দিচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। ভাই আর ভাবি ভিতরে ঢুকবে, কিন্তু আমরা তাদের আটকে রেখেছি। আমাদের দাবি ভাইয়া ভাবিকে কোলে নিয়ে যাবে, কিন্তু ভাবি লজ্জা পাচ্ছে। হুট করে ভাইয়া ভাবিকে কোলে তুলে নিল, তুলে নিয়ে হাঁটা দিল। আমরা সবাই চিল্লিয়ে উঠলাম। রুদ্র ভাই শীষ বাজাচ্ছে। ড্রয়িং রুমে বসে আমরা সবাই গল্প করছি। এমন সময় বড় আম্মু এসে বড় আব্বুকে ডেকে দাদুমণির রুমে নিয়ে গেলেন। একটু পরে আমাকেও ডাকা হলো। হঠাৎ এভাবে ডাকার কারণ বুঝতে পারছি না। দাদুমণির রুমে আমি, ইভান ভাই, আম্মু একসাথে ঢুকলাম। তোমরা তো জানো আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বড় আব্বু বললেন, আমি ভাবছি ইভান আর রোদের বিয়েটা দিয়ে দিব। এমনিও ইভান দাদু ভাই আমার বিদেশ চলে যাবে আস্তে আস্তে অনেক দিন। ততদিনে যদি আমার কিছু হয়ে যায়, তাই আমি চাইছি ওদের বিয়েটা দিতে। বিয়ের কথা শুনে মাথায় বাজ পড়ল। দাদুমণি একই বলছে, আমি আর লাট সাহেবের বিয়ে কিভাবে? আমি তোমাদের মতামত জানতে চাইছি। বড় আব্বু আমতা আমতা করে বলল, বড় আব্বু আর আব্বু মিলে দাদুমণিকে বোঝাচ্ছে, তবে সে কিছু শুনতে নারাজ। আমি আর চোখে ইভান ভাইয়ের দিকে তাকালাম। সে এক মনে কিছু একটা ভাবছে। দাদুমণি আমায় কাছে ডাকলো। রোচ্ছনা, তুই আমার কথা রাখবি না? তোর কি ইভানকে বিয়ে করতে সমস্যা আছে? কি বলবো কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর মুখের দিকে তাকালাম। তারা উত্তরের আশা আমার পানে তাকিয়ে আছে। মাথা নিচু করে জবাব দিলাম, আমি কিছু জানি না, তোমাদের যেটা ভালো মনে হয়। চলে এলাম সেখান থেকে। একটু পর আব্বু আর বড় আব্বু ড্রয়িং রুমে এসে বললেন। ড্রয়িং রুমে থাকা সবাই চমকে গেছে। বড়রা সবাই এক এক প্রশ্ন করছে, বড় আব্বু তাদের বোঝাচ্ছে। একটু পরে দাদুমণি হাতে আংটির বক্স নিয়ে এলো। আমাকে আর ইভান ভাইকে সামনাসামনি দাঁড় করালো। দাদুমণি ইভান ভাইয়ের হাতে আংটি তুলে দিয়ে পড়াতে বললেন। ইভান ভাই হাতে এগিয়ে আনছে। আমি কাপা কাপা হাতে এগিয়ে দিলাম। এবার আমার আংটি পরানোর পালা। কাপা কাপা হাতে আংটি পরানোর আগে সবার দিকে একবার তাকালাম। চোখ যেয়ে পড়লো আদ্র ভাইয়ের দিকে। সে করুণ চোখে চেয়ে আছে। চোখে তার অশ্রু টলমল। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নিয়ে আংটিটা পরিয়ে দিলাম ইভান ভাইয়ের হাতে। সবার মুখে হাসি। আমি চাই আমার পরিবার সর্বদা সুখী থাকুক। নিজের রুমে পায়চারি করছি। ইভান ভাই তো বিয়ের কথা শুনে কোন বাধা দিল না। তবে কি সে এই বিয়েতে রাজি? সে কি আমার বউ বলে মেনে নেবে, নাকি আগের মতো খারাপ ব্যবহার করবে? এগুলোই ভাবছি। এমন সময় ইভা এসে বলল, ভাবি, ভাইয়া তোকে ডাকছে। ভাবি?
ও মা, ইভান ভাইয়ের সাথে বিয়ে হলে তুই তো আমার ভাবি হবি। ওর কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। লজ্জা রাঙা মুখে বললাম, আমি আগেও তোর বোনও ছিলাম, এখনও তাই, কোনো ভাবি টাবি না। সে দেখা যাবে, এখন যাও, তোমাকে তোমার হবু বর ডাকছে। এক পা করে এগিয়ে চলেছি, হৃদস্পন্দন বেড়ে গেছে। ইভান ভাই রুমের দরজায় টোকা দিতেই ভিতর থেকে আওয়াজ এলো। দরজা খোলা আছে? ভেতরে ঢুকে দেখি লাট সাহেব বিছানায় বসে ফোন চালাচ্ছেন। আমায় ডেকেছিলেন ভাইয়া? বউ যাও তো, আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। হবু বউ? তার মানে কি ভাইয়া আমাকে তার বউ হিসেবে মেনে নিয়েছে? ভদ্রমের মতো 1 কাপ কফি নিয়ে ভাইয়া রুমে ঢুকলাম। লাট সাহেব সোফায় বসা, কফি টি টেবিলে রেখে চলে যাব এমন সময় ডেকে বললেন, পাশে এসে বস। হঠাৎ তার এমন আচরণে অবাক হলাম। যেই মানুষটা আমার সাথে ভালো করে কথা বলে না, সে আমাকে তার পাশে বসতে বলছে। পাশে বসতেই ভাই আমার হাত দুটো তার হাতে নিলেন, অতঃপর বাম হাত ডুবিয়ে দিলেন গরম কফির ভিতরে। হাত জ্বলে উঠতেই আমি চিৎকার দিয়ে উঠলাম। ইভান ভাই হাত উঠিয়ে শাসিয়ে বললেন, খুব শখ তোর না আমাকে বিয়ে করার? তোর শখ আমি গুছিয়ে দিব। এরপর আমাকে বিয়ের করার কথা ভাবলে খুন করে ফেলবো। আমি কান্না করতে করতে সেখান থেকে চলে এলাম। রুমে এসে পানির নিচে হাত রাখলাম, হাত চলে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছি। কান্না করতে করতে কখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। মাঝরাতে হাতে ঠান্ডা কিছু অনুভব করতে পেরে ঘুম হালকা হয়ে গেল। ক্লান্তিতে চোখ খুলতে পারছি না। কেউ হাতে খুব সাবধানতার সহিত ক্রিম জাতীয় কিছু লাগিয়ে দিচ্ছে। ক্রিম লাগানো শেষে আমার ডান হাত তার হাতের মাঝে নিয়ে রেখেছে। একটু পর হাতের উপর তরল কিছুর অস্তিত্ব অনুভব করছি। তবে কি সে কান্না করছে? আমায় ক্ষমা করে দিও রুদ্রময়ী, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, আমি ব্যর্থ। আমি যদি তখন রাগ করে চলে না যেতাম, তবে তোমাকে এতটা আঘাত পেতে হতো না, এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। আমাকে ক্ষমা করো। মানুষটা আরও কিছুক্ষণ এভাবেই বিড়বিড় করে কিছু বলল। ঘুমের ঘুরে থাকায় স্পষ্ট শুনতে পারলাম না। অতঃপর সে ললাটে ওষ্ঠ ছুঁয়ে চলে গেল। আমিও গভীর ঘুমে তলিয়ে গেলাম। দুপুরের কাঠফাটা রোদ, রোদের তাপে উত্তপ্ত ধরণী, হাওয়া বাতাসে ছিটে ফোটাওরও দেখা নেই। এই কাঠফাটা রোদে ছাদে দাঁড়িয়ে আছে। বাড়ি ফাঁকা বললেই চলে, সবাই গিয়েছে অব্র ভাইয়ের বৌভাতে। বৌভাতের আয়োজন করা হয়েছে কনভেনশন হলে। বাড়িতে রয়ে গিয়েছে আম্মু, আমি আর দাদুমণি। সকালে উঠে হাতের দিকে তাকাতে অবাক হয়েছিলাম। হাতে ক্রিম এলো কীভাবে? পরক্ষণেই মনে পড়লো রাতে আমার ঘরে কেউ এসেছিল। কি হবে সে? খাবার খেতে নিচে ডাকা হলে যেতেই আদ্র ভাই হাত ধরে জিজ্ঞেস করলো, হাত ঠিক আছে? জ্বালা কমেছে? আমি মাথা নেড়ে সায় জানালাম। আদ্র ভাই আমার হাতের বিষয়ে জানলো কিভাবে? আদ্র ভাইয়ের কথা শুনে সবাই প্রশ্ন করা শুরু করলো। আমি ভীত চোখে ইভান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না। মিনমিন স্বরে বললাম, গরম কফি খেতে গিয়ে হাত পুড়ে গেছে। আদ্র ভাই কেমন সন্দেহের চোখে তাকিয়ে আছেন। তিনি কি আমার কথা বিশ্বাস করেননি? বড় আম্মু বলল, আমাদের বললি না কেন? দেখ হাতটার কি অবস্থা হয়েছে। আসলে তোমরা সবাই তখন ব্যস্ত ছিলে, তাই ডাকিনি। হয়েছে হয়েছে, এরপর কিছু হলে সাথে সাথে আমাদের ডাকবি। এখন খেতে বস। বড় আম্মু সকল কাজ ফেলে নিজ হাতে খাইয়ে দিলেন আমায়। খাওয়া শেষে রুমে এসে বসেছি, এমন সময় শুভ ভাই হাজির। এক গাদা জ্ঞান দিয়ে অতঃপর প্রস্থান করলেন। অব্র ভাইয়ের রিসেপশনে যাওয়ার জন্য সবাই জোরাজোরি করলেও যাইনি। শরীরটা ভালো লাগছে না। আমার আর দাদুমণির দেখাশোনার জন্য আম্মু রয়ে গেলেন। ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় কারো আগমন হলো ছাদে। এই সময় বাড়িতে তো কেউ নেই, তাহলে কে এলো ছাদে? পিছু ফিরে দেখি ইভান ভাই এগিয়ে আসছে আমার দিকে। তাকে দেখে মনে ভয় ঢেকে বসলো। সে এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। একসময় ইভান ভাই কাছে এসে জিজ্ঞেস করলো, হাতের অবস্থা কেমন? খুব বেশি জ্বালা করছে বুঝি? কাছে আয়, আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। এমন সময় ওনাকে এখানে দেখে অবাক হলাম। ইভান ভাই এখানে কেন? তার তো এখানে থাকার কথা না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? সবাই তো বৌভাতে গিয়েছে। তোকে রেখে কি করে যাই বল? যতই হোক তুই আমার হবু বউ বলে কথা। তার চেয়ে বড় কথা, ছোট মানুষ, ভয় পাবি, তাই ভাবলাম রয়ে যাই। ইভান ভাইয়ের কথা শুনে কিছুই বুঝতে পারছি না। তিনি যে আমার সাথে এত ভালোভাবে কথা বলবে সেটা আমার ভাবনায় আসেনি।
আমি ভাবনার শহরে বিচরণ করছি, এমন সময় ইভান ভাই কাছে এসে বাম হাত মুচড়ে ধরে বলল, কালকের ঘটনা যদি কাউকে বলেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বলে হাত ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি তাকিয়ে আছি তার যাওয়ার দিকে। মানুষটা এত পাষাণ কেন? কাল যেই হাতে গরম কফি ফেললেন, আজ আবার সেই হাতেই আঘাত দিলেন। চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে অবিরাম। আকাশের দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে কখনো ক্ষমা করব না ইভান ভাই, কখনো না। আরও কিছুক্ষণ সময় ছাদে থেকে নিজেকে শান্ত করে নিচে নামলাম। রুমে যাব, তার আগেই ইভান ভাইয়ের রুম। সেখানে কারো কথোপকথন শুনে থমকে গেলাম। আদ্র ভাই ইভান ভাইয়ের কলার ধরে আছেন। তার চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। হাস্যজ্জ্বল মানুষটাকে এর আগে এতটা রাখতে দেখিনি। ক্রোধিত কণ্ঠে বললেন, এমন ঘটনায় অবাক হলাম। আদ্র ভাই ইভান ভাইয়ের 4 মাসের বড়, তবে তাদের মাঝে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কখনো একে অপরের সাথে গলা তুলে কথা বলেনি। হঠাৎ এমন কি হলো যে দুজন এরকম করছে? কিছুই মাথায় ঢুকছে না। ইভান ভাই নামক মানুষটাকে নিয়ে আর ভাবতে চাই না, তাই সেখান থেকে চলে এলাম। বিকেলে সব কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। আমাকে অনেকবার ডাকা হলো, আসবো না করেও অবশেষে ইভার জোড়াজুড়িতে আসতেই হলো। ড্রয়িং রুমে আসতেই সবার আগে চোখ পড়লো ইভান নামক ব্যক্তিটার উপর। তাকে দেখলেই তিক্ত অনুভূতি জেগে ওঠে, তাই দ্রুত চোখ সরিয়ে নিলাম। ইভা খোঁচা দিয়ে বলল, কি রে, ভাইয়ের সাথে এই ঝগড়া হয়েছে নাকি? বিয়ে হতে পারলো না, এখনই ঝগড়া শুরু করে দিয়েছিস? আমি চোখ গরম করে ওর দিকে তাকালাম। ইভা ভদ্রমের মতো চুপ মেরে গিয়েছে। প্রিয়ম ভাবি আমাকে ডেকে তার কাছে নিয়ে বসালেন। মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো রোদ? হাতের কি অবস্থা? জানো আজকে তোমাকে আমরা সবাই মিস করেছি। বাবা তো ইভান ভাইকে পাঠিয়েছিল তোমাকে নেওয়ার জন্য, তুমি গেলে না। আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। তার মানে ইভান ভাই নিচ থেকে আসেননি, এসেছিলেন বড় আব্বুর কথায়। তিনি তো আমাকে একবারও যাওয়ার কথা বলেননি। সরি ভাবি, শরীরটা ভালো ছিল না, তাই আর কি। থাক, বাদ দাও। এখন তুমি সুস্থ আছো, এই অনেক। সবাই মিলে অনেক আড্ডা দিলাম। নতুন ভাবি মুহূর্তেই আমাদের সাথে মিশে গিয়েছেন। আজকে তাদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। সবাই রাতের খাবার শেষে নিজেদের রুমে চলে এলাম। রুমে পায়চারি করছি, কিন্তু কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ছাদে যেতে। খোলা আকাশের নিচে মুক্ত পাখির ন্যায় শ্বাস নিতে ইচ্ছে করছে। যেই ভাবা সেই কাজ, ছাদে আসতেই পাজরা থমকে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ইভান ভাই ফোনে কাকে যেন বলছেন, আই লাভ ইউ। আমি খুব শীঘ্রই ফিরে আসছি তোমার কাছে, চিন্তা করো না। ইভান তোমার ছাড়া আর কারও হবে না। ইভান শুধু এবং শুধুই তোমার। ইভান ভাই ফোন কেটে পিছু ঘুরতেই চমকে উঠলেন আমাকে দেখে। তিনি এই সময় আমাকে এখানে আশা করেননি, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেলাম তার দিকে। তার মুখোমুখি হয়ে প্রশ্ন করলাম, আপনি অন্য কাউকে ভালোবাসেন ইভান ভাই? তার কোনো উত্তর নেই, নিরুত্তর তিনি। আমার মাঝে ঝড় বইছে। আর একটু কাছে এগিয়ে চিল্লিয়ে বললাম, কি হলো? আমার কথা জবাব দিচ্ছেন না কেন? আপনি অন্য কাউকে ভালোবাসেন? এবার ইভান ভাই মুখ খুললেন। হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি। পায়ের নিচের মাটি সরে গেল। এতদিন ভেবেছিলাম হয়তো ইভান ভাই আমাকে পছন্দ করে না, তাই আমার সাথে এমন আচরণ করছে। কিন্তু তার কারণ তাহলে এই ছিল? ইভান ভাইয়ের শার্টের কলার ধরে বললাম, কেন ইভান ভাই, কেন? আপনি কেন আমার ভালোবাসলেন না? আমি কি দেখতে খারাপ, নাকি আমায় আপনার পছন্দ না? আপনি কেন এমন করলেন ইভান ভাই, কেন? চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। অশ্রুরা আজ বাধা মানছে না। ইভান ভাই উত্তর করলেন, আমি অন্য কাউকে ভালোবাসি, এটাই একমাত্র রিজন তোকে ভালো না বাসার। ভালোই যদি না বাসবেন তাহলে সেদিন হাত পুড়ে যাওয়ায় আপনি ব্যাকুল হয়েছিলেন কেন? কেন আমায় নিজের বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলেন? কেন আমার অগোচরে আমার গলায় লকেট পরিয়ে আমার ঘরে উপহার রেখে এসেছিলেন? কেন আদ্র ভাইয়ের দেওয়া পায়ের পায়ে পড়েছিলাম বলে রাগ করে ছাদ থেকে চলে গিয়েছিলেন? তারপর আদ্র ভাইয়ের দেওয়া নুপুর খুলে নিজের হাতে নুপুর পরিয়ে দিয়েছিলেন কেন? যদি ভালোই না বাসেন তাহলে কেন আমার কপালে ভালোবাসার স্পর্শ দিয়েছিলেন? আমি আমার ছেলে ফ্রেন্ডের গা ঘেঁষে ছবি তুলেছিলাম বলে আপনি এত রিয়াক্ট কেন করেছিলেন? এত শাসনই বা কেন ইভান ভাই, কেন? আমি জবাব দিতে বাধ্য নই।
আপনাকে জবাব দিতেই হবে। আমাকে কি আপনার পুতুল মনে হয়? খেলতে ইচ্ছে হলে খেলবেন, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দেবেন। তোর প্রতি একটা মায়া কাজ করছিল, পরবর্তীতে অনুভব করলাম এটা শুধুই মোহ। আমি ভালোবাসি ইরাকে। আমি ছলছল নয়নে তাকিয়ে আছি ইরফান ভাইয়ের দিকে। শুধুই কি মায়া আর মোহ? ইরফান ভাই সম্পূর্ণ নিরুত্তর। তার মুখে কোনো কথা নেই। নীরবে কেটে গেল কিছু প্রহর। কারো মুখে কোনো কথা নেই। ইরফান ভাই নিশ্চুপে ছাদ ত্যাগ করলেন। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছি। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। কিছুক্ষণ পর পাশে এসে কেউ দাঁড়ালো। তাকিয়ে দেখি আদ্র ভাই। আদ্র ভাই, আমরা কেন ভুল মানুষের প্রেমে পড়ি? আদ্র ভাই আমার মুখ পানে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা কষ্ট পাওয়ার জন্য ভুল মানুষের প্রেমে পড়ি। তবে কি সারা জীবন আমাদের এই কষ্ট বয়ে বেড়াতে হবে? না, এটা সাময়িক কষ্ট। এক সময় আমাদের জীবনের সঠিক মানুষের আগমন ঘটবে, যে কিনা অতীতের সকল দুঃখ মুছে দিয়ে নিয়ে আসবে সুখের জোয়ার। সত্যিই কি তাই? হ্যাঁ। অতঃপর দুজনেই নিশ্চুপ। আদ্র ভাই আমাকে তার দিকে ঘুরিয়ে দুহাতে চোখের পানি মুছে দিয়ে বললেন, রৌদ্রময়ীর চোখে অস্ত্র মানায় না, মানায় তেজ, যেই তেজে ভস্ম হয়ে যাবে ওর অপর পক্ষ।